আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মানিকগঞ্জে করোনা উপসর্গে এক স্কুল ছাত্রীর মৃত্যু, এলাকায় আতঙ্ক। ছয় দিনের মধ্যে 1 কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার নতুন উদ্যোগ। বিমানবন্দরে বসানো হচ্ছে 12টি RT-PCR ল্যাব। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে আন্তর্জাতিক শক্তির নিষ্ক্রিয়তায় মর্মাহত বাংলাদেশ, নিউ ইয়র্কে বললেন প্রধানমন্ত্রী। এবং নির্ধারিত সময়ের পর ভিআইপি গ্রাহককে টাকা দেয়ায় ভল্টে 19 কোটি টাকার গরমিল, বলছে ইউনিয়ন ব্যাংক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মানিকগঞ্জে করোনা উপসর্গে এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে শিক্ষামন্ত্রী বলছেন, ওই ঘটনার পর সতর্কতামূলক সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মারা যাওয়ার শিক্ষার্থীর সহপাঠীদেরও করোনা পরীক্ষা করে নেগেটিভ পাওয়া গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী সুবর্ণা ইসলাম রোদেলা গত 15 সেপ্টেম্বর স্কুলে যায়। ক্লাস শেষ করে বাসায় ফেরার পর সে অসুস্থ হয়ে পড়ে। 3 দিন ধরে জ্বর, গলা ও বুকে ব্যথা অনুভব করলে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে ঢাকায় আনার পথে বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। পরীক্ষা না করলেও চিকিৎসকরা ধারণা করছেন করোনায় রোদেলার মৃত্যু হয়েছে। এতে পরিবার ও সহপাঠীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। এ ঘটনার পর আতঙ্কিত রোদেলার সহপাঠীরাও। তবে শিক্ষামন্ত্রী বলছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখন একজন শিক্ষার্থী তার করোনা সদৃশ তার কিন্তু পরীক্ষায় প্রমাণিত না। যদি এমনও হয়ে থাকে যে তার করোনার কারণেই হয়েছে, তাহলেও অন্য আর কারো মধ্যে কোনো সংক্রমণ ঘটেনি। তার সংস্পর্শে যারা এসেছিল সেই শ্রেণীর সকল শিক্ষার্থীর তাদের টেস্ট করা হয়েছে এবং আল্লাহর রহমত যে তাদের সকলেরই নেগেটিভ। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কেউ করোনায় আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। কোথাও যদি কোনো সংক্রমণের ঘটনা ঘটে, খবর পাওয়া মাত্র আমরা কিন্তু যেভাবে করে কন্ট্যাক্ট ট্রেসিং করা বা যা কিছু, আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আমরা তো অভিভাবকদেরকে বলছি, বিন্দুমাত্র কোনো ধরনের কোনো যদি তার উপসর্গ থাকে বা বাড়িতে কারো উপসর্গ থাকে, তাহলেও শিক্ষার্থীকে পাঠাবেন না স্কুলে। একই সঙ্গে আমরা শিক্ষকদেরকেও বলছি যে শিক্ষার্থী যদি কেউ আসতে না পারেন, সেটা নিয়ে জানতে হবে যে কেন হলো না, কিন্তু কাউকে উপস্থিত করাবার জন্য কোনো ধরনের কোনো চাপ প্রয়োগ করা যাবে না। অবশ্য সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছে, স্কুল কলেজে করোনার সংক্রমণ বাড়তে থাকলে বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত আসতে পারে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 6 দিনের মধ্যেই সারা দেশে শুরু হচ্ছে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার নতুন কর্মসূচি। এমন তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশের টিকার পর্যাপ্ত মজুদ আছে। রাজধানীতে পুষ্টি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে আসায় হাসপাতালে প্রায় 90% শয্যা এখন খালি। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম চালু থাকলেও টিকা সংকটে অব্যাহত রাখা যায়নি গণটিকার কাজ। তবে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, বর্তমানে মজুদ আছে পর্যাপ্ত টিকা। চীন থেকে সিনোফার্মের টিকা আসার পাশাপাশি ফাইজারের নতুন চালান আসছে বলেও জানান তিনি। বলেন, শিগগিরই শুরু হচ্ছে আবারও বড় পরিসরে টিকা দেওয়ার কর্মসূচি। 2 দিন আগে আমরা WHOর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি যে ফাইজারের আরও 71 লক্ষ ভ্যাকসিন বাংলাদেশে আসবে। 5-6 দিনের মধ্যেই আমরা একটা বড় আকারের ভ্যাকসিন দেওয়ার আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি। সেখানে প্রায় 1 কোটিরও অধিক লোকরা আমরা কয়েকদিনের মধ্যে ভ্যাকসিন আমরা দিয়ে দিব। রাজধানীতে জাতীয় পুষ্টি পরিষদ আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখন নিয়ন্ত্রণে আছে করোনা সংক্রমণ। বর্তমানে করোনা তো অনেক নিয়ন্ত্রণে চলে আসছে, 4.5% সংক্রমণ নেমে আসছে, যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। যেখানে সেই দেশগুলোর সাথে এখন আমরা
তুলনা করতে পারি। প্রায় 18-20,000 বেড শুধু করোনার জন্য রাখা হয়েছিল, সেখানে এখন প্রায় 90% বেড খালি। তিনি জানান, এ পর্যন্ত প্রায় 2.5 কোটি লোককে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে 1.5 কোটিরও বেশি মানুষকে দেওয়া হয়েছে 2 ডোজ। বিশেষ করে যদি মায়েদেরকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জন্মগ্রহণ। দেশের সবশেষ 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 24 জনের। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,337 জনের। একই সময় 24,820টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 1,144 জনের। শনাক্তের হার 4.61%। এই নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়ালো 15,48,320 জন। 24 ঘন্টায় সর্বোচ্চ 11 জন মারা গেছেন ঢাকা বিভাগে। চট্টগ্রামে 6 ও সিলেট বিভাগে মৃত্যু হয়েছে 3 জনের। বিমানবন্দরে 8টি পিসিআর মেশিন বসানোর জন্য অবকাঠামোগত কাজ শেষ, আনা হয়েছে মেশিন। শনিবারের মধ্যে 12টি ল্যাব চালু করা সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত 3,500 বিদেশগামী যাত্রী করোনা পরীক্ষা করাতে পারবেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। সংযুক্ত আরব আমিরাত থেকে ছাড়পত্র পাওয়ার পর এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য অনুমোদিত 6টি প্রতিষ্ঠান 12টি আরটিপিসিআর মেশিন স্থাপনের কাজ শুরু করেছে। এসব ল্যাব থেকে পাওয়া রিপোর্ট নিয়ে সরাসরি বিমানে উঠতে পারবেন যাত্রীরা। দুদিনের মধ্যে মেশিন বসানোর কাজ শেষ হলে শনিবার থেকে শুরু হবে বিদেশগামী যাত্রীদের করোনা টেস্ট। যেখানে মেশিন বসবে এবং টেস্ট হবে সেই জায়গাটিও রেডি হয়ে যাবে। এখানে মোট 12টি মেশিন বসতে পারবে। আমরা আশা করি এই মেশিনগুলো আগামী 2 দিনের মধ্যে বসানো হয়ে যাবে এবং পরশুদিন থেকে আশা করি যে কাজ শুরু করতে পারবে। মন্ত্রী জানান, স্বল্প সময়ে করোনা পরীক্ষায় আরটিপিসিআর এর পাশাপাশি র্যাপিড পিসিআর ল্যাব বসানোর কাজও শীঘ্রই শুরু করা হবে। এছাড়া বিমানবন্দরের দ্বিতল কার পার্কিং ভবনে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলে সেখানেও স্থায়ীভাবে ল্যাব বসানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 2 ধরনের টেস্টটি আমরা অনুমোদন দিয়েছি, র্যাপিড পিসিআর আর একটি হলো আরটিপিসিআর। যারা অনুমোদন পেয়েছে তারা যদি তাড়াতাড়ি এনে বসাবার ব্যবস্থা করে তাহলে তারাও কাজ করতে পারবে। বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। অতি জরুরি ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন জোরদার করার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে আন্তর্জাতিক শক্তিগুলোর নিষ্ক্রিয়তা বাংলাদেশকে মর্মাহত করেছে। এদিকে কোভিড-19 সংক্রান্ত শীর্ষ সম্মেলনে করোনা টিকাকে সার্বজনীন গণপণ্য হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে অনুষ্ঠিত হয় উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক বৈঠক। এতে ভার্চুয়ালে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা সংকট একটি আন্তঃসীমান্ত ও আঞ্চলিক সমস্যা। এই সংকট সমাধান করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। I believe you all share our concern for urgent action to resolve this serious problem. We need to go beyond words and rhetoric into tangible action to reach this desired outcome, which is also the cherished desire of citizens of Myanmar, means Rohingyas. এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে বিশ্ব নেতাদের নিয়ে আয়োজন করেন কোভিড-19 সংক্রান্ত শীর্ষ সম্মেলন। এতে হোটেল থেকে ভার্চুয়ালে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 2022 সালের আগস্ট মাসের মধ্যে দেশের 80% মানুষকে টিকা কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় করোনা টিকার সত্ত্ব কোনো দেশ বা কোম্পানির হাতে না রেখে বিশ্ববাসীর জন্য তা উন্মুক্ত করার দাবি জানান তিনি। Effective global vaccination, COVID-19 vaccines need to be declared as global public good. We are planning to vaccinate 20 million people per month until
80% of our population is vaccinated by August 2022. সক্ষম উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে টিকা উৎপাদনের সুযোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Bangladesh undertook আপিল মাহমুদ, এটিএন বাংলা। our citizens, especially প্রতারণা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। তবে আদালতের নির্দেশে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা যাবে। এদিকে পাওনা আদায় প্রেস ক্লাবের সামনে অরেঞ্জ গ্রাহকদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ধানমন্ডি থানার মামলায় একদিনের রিমান্ড শেষে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে দুপুরে সিএমএম আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও 5 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড চাওয়া হচ্ছে, এর তদন্তের স্বার্থেই কিন্তু চাওয়া হয়েছিল। এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে বা মূল রহস্য উদ্ঘাটন হওয়া দরকার। যে গ্রাহকদের থেকে টাকা নেবে, টাকা নিয়ে তাকে মালামাল না দিয়ে ভয়ভীতি দেখাবে, এটা তো হতে পারে না। অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করে গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার স্বার্থে জামিন চান রাসেলের আইনজীবী। আদালত দুপক্ষকে শুনে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন। আগামী 3 কার্য দিবসের ভিতরে যদি ইনভেস্টিগেটিং অফিসার মনে করেন তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাহলে জেল গেটে যে কোনো একদিন 3 কার্য দিবসের ভিতরে যে কোনো একদিন তিনি কনসার্ন ইনভেস্টিগেটিং অফিসার জেল গেটে গিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন এই মামলা সংক্রান্ত বিষয়ে। এদিকে বিনিয়োগ করা অর্থ ফেরতের দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে অরেঞ্জ গ্রাহকরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষুব্ধ গ্রাহকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হয়। এখান থেকে পুলিশ কয়েকজনকে আটক করে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ভোক্তা প্রতারণা বন্ধ করার কার্যকর উপায় খুঁজতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। তিনি বলেন, ই-কমার্স একটি সম্ভাবনাময় খাত। কিছু সংখ্যক মানুষের কারণে এই খাত যেন শুরুতেই মুখ থুবড়ে না পড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্ধারিত সময়ের পর ভিআইপি গ্রাহককে টাকা দেয়ায় ইউনিয়ন ব্যাংকের ভল্টে 19 কোটি টাকার গরমিল পাওয়া গেছে বলে দাবি করেছেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল। এই ঘটনায় ব্যাংকের গুলশান শাখার 3 কর্মকর্তাকে প্রত্যাহার করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একে অনাকাঙ্ক্ষিত জানিয়ে ইউনিয়ন ব্যাংকের কাছে কৈফিয়ত চেয়েছে বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন শারফুল আলম। নিয়মিত লেনদেনের পর ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখায় রোববার একজন গ্রাহক টাকা তোলেন। ওই দিন চেকের মাধ্যমে 19 কোটি টাকা তুলে নেওয়া হয়। পরের দিন 20 সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গুলশান শাখায় পরিদর্শনে গিয়ে ভোল্টের হিসাবে গরমিল পান। ভোল্টে যে পরিমাণ টাকা থাকার কথা প্রকৃতপক্ষে তার চেয়ে কম টাকা পাওয়া যায় সেখানে। যদিও ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ বলছে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতেই সোমবার ওই অর্থ সমন্বয় করা হয়েছে। গ্রাহকের গুরুত্ব বিবেচনা করে ওই ভদ্রলোকে একটা চেকের বিনিময়ে চেক রেখে আমরা টাকাটা পেমেন্ট করছি, ঠিক আছে। পরের দিন সকালে যখন বাংলাদেশ ব্যাংক আসছে, যে টিম আসছে ওই টিমের উপস্থিত ওই চেক ডেবিট করে এই টাকাটা সমন্বয় করা হয়েছে। এটা কিছুটা আংশিক ভুল বুঝাবুঝি। বিপুল অর্থ গরমিলের ঘটনায় 22 সেপ্টেম্বর ব্যাংকটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে বলেছে নিয়ন্ত্রক সংস্থা। এই টাকাটা খোয়া গেছে তা না, এইখানে একটা সিস্টেমের একটু ব্যত্যয় ঘটছে। এটা তো অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে, তো এই জন্য আমরা তাদের কাছে কৈফিয়ত তলব করেছি। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে ফল্ট হিসাবে গরমিলের তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সমগ্র বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত হলেও জনগণের ভাগ্য উন্নয়নের সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। নিজের নির্বাচনী এলাকা রংপুরে পীরগঞ্জে উপজেলাবাসীর উদ্যোগে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
উপজেলা অডিটোরিয়ামের এই সভায় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ASM তাজিমুল ইসলাম শামীম সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিদ্যমান আইনে কিশোর গ্যাংদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বর্তমান আইনে 18 বছর বয়স পর্যন্ত শিশু হিসেবে গণ্য করা হয় বলে জানান তিনি। আর আইনের এই সুযোগটি নিয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর যুবকরা। র্যাব নির্মিত সচেতনতামূলক টিভিসির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করছেন শারমিন রিহা। 2017 সালে রাজধানীর উত্তরায় স্কুল ছাত্র আদনান হত্যাকাণ্ডের পরপরই কিশোর গ্যাং কালচারের তথ্য সামনে আসতে থাকে। নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার, মাদকসহ নানা কারণে কিশোর গ্যাং গ্রুপ বাড়তে থাকে। কিশোর অপরাধ দমনে আভিযানিক কার্যক্রমের পাশাপাশি কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে র্যাবের এই উদ্যোগ। র্যাবের টিভিসি উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কিশোর অপরাধ দমনে 18 বছর পর্যন্ত শিশু বিবেচনার আইনগত বাধ্যবাধকতা নতুন করে ভেবে দেখার সময় এসেছে। একজন ছোট শিশুকে তার কৈশোর পার হয়ে পূর্ণ যুবক এবং মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশনের দায়িত্ব পালন করেন, যেমন স্কুল, কলেজ, এবং তাদেরও কিন্তু আমি মনে করি একটা বিশাল ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে বক্তারা কিশোর অপরাধ দমনে আইনি জটিলতার কথা তুলে ধরেন। পাশাপাশি এই অপরাধ বন্ধে পরিবারকে অনেক বড় ভূমিকা পালন করতে হবে বলেও জানান তারা। এই কিশোর গ্যাংয়ের মধ্যে কিশোররা যেরকম থাকে, সাথে সাথে দেখা যায় এটার মধ্যে আরও বড়রাও থাকে। বড়রা থেকে তাদেরকে একটা গ্যাং ফর্ম করে দেয়, এরপরে দেখা যায় বড়দের সাথেও তাদের একটা মতবিরোধ দেখা দেয়। কিশোর গ্যাং ও অপরাধের ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, শিশু আইন সংশোধন করা এখন সময়ের দাবি। এই বয়সী ছেলেরা এখন তারাই এই 30-এর নেতৃত্ব দেবে, 40-এর নেতৃত্ব দেবে, তখন যেন তারা সঠিক নেতৃত্বতে দিতে পারে। আমাদের স্বপ্ন, আমরা চলে যাব অনেকেই, আমরা সেই জায়গায় যেও আমরা যেন দেখতে পারি বাংলাদেশের এই প্রজন্মের আমাদের কিশোররা, আমাদের যুবকরা সেই জায়গাটিতে নিয়ে গিয়েছে, আমাদের স্বপ্ন সার্থক হয়েছে। কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান অব্যাহত থাকবে জানানো হয়। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 6 মাস কারাবন্দী থাকার পর 1 বছরের জন্য জামিন পেলেন সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাস। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি KM জাহিদ সারওয়ারের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। তবে এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট আদালতের অনুমতি ছাড়া সুনামগঞ্জের বাইরে যেতে পারবেন না ঝুমন। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সুনামগঞ্জের শাল্লা উপজেলার যুবক ঝুমন দাস গত 16 মার্চ হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে একটি পোস্ট দেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গ্রামবাসী ঝুমন দাসকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। তখন থানা পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতারা গ্রামবাসীকে নিরাপত্তার আশ্বাস দিলেও পরদিন পুরো গ্রামে পরিকল্পিত হামলা ও লুটপাট চালানো হয়। ওই হামলার অভিযোগে গ্রেপ্তার 52 জনের সবাই জামিনে মুক্তি পান। তবে একাধিক চেষ্টার পরেও জামিন পাননি ঝুমন। 1 বছরের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন এবং 2টি শর্ত দিয়েছেন। একটি শর্ত হচ্ছে সে আদালতের আদেশ ব্যতিরেকে দেশের বাইরে যেতে পারবে না, এবং আরেকটি হচ্ছে তাকে বন্ড দাখিল করতে হবে যে ভবিষ্যতে সে এরকম কোনো অপরাধ আর করবে না। ঝুমন দাসের আইনজীবী জানান, ঝুমনের দেয়া পোস্টে দেশবিরোধী কোনো বক্তব্য নেই। এ আইনের অপপ্রয়োগ বেশি হচ্ছে বলেও মনে করেন তিনি। ঝুমন দাস যে পোস্টটা দিয়েছে সেটা একটা দেশপ্রেমিকের পোস্ট, সেটা দেশদ্রোহীর পোস্ট নয়, এবং সরকার, কোনো নাগরিক, কোনো ধর্মের বিরুদ্ধেও নয়। আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী কার্যকলাপ যারা করে তাদের বিরুদ্ধে এটা প্রয়োগ হবে, কোনো দেশপ্রেমিকের বিরুদ্ধে নয়। 16 মার্চ রাতে ঝুমন দাসকে আটকের পর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। ফেসবুক পোস্টে হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ এনেছিল ঝুমন। নিম্ন আদালতে ঝুমনের জামিন আবেদন খারিজের পর গত 22 আগস্ট হাইকোর্টে তার পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। যে দল বা যে ব্যক্তি দেশেই কিছু করতে পারে না, তারা বিদেশে গিয়ে কি করবে বলে প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে খালেদা জিয়ার বিষয়ে এমন মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রকে ভয় পায় না,
এর আগে আখাউড়া ও কসবা উপজেলায় প্রায় 93 কোটি টাকার উন্নয়নমূলক 57টি কাজের ভিত্তিপ্রস্তর ও 25টি কাজের উদ্বোধন করেন আইনমন্ত্রী। দেশে থাকতে অশ্বডিম্ব পারে, সে বিদেশে গিয়ে কি করতে হবে আপনারা একটু বলেন। শেখ হাসিনার সরকার ষড়যন্ত্রে ভয় করে না। ষড়যন্ত্রে একবার জাতির পিতাকে হারিয়েছি, আর ষড়যন্ত্র করতে দিব না। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গাইবান্ধায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের 207তম শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি ATM তাহমিদুজ্জামান FCS। এ সময় তিনি বলেন, সময়ের পরিবর্তনের সাথে সমন্বয় রেখে সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি ব্যাংক। 1983 সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশ জুড়ে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। বর্তমান বায়ু দূষণের মাত্রা ধারণার চেয়েও বেশি বিপজ্জনক বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বাতাসে ক্রমেই বাড়ছে ক্ষতিকর নাইট্রোজেন ডাই অক্সাইডের পরিমাণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বায়ু দূষণজনিত রোগে প্রতি বছর মারা যাচ্ছে 70 লাখ মানুষ। এক্ষেত্রে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর অবস্থা সবচেয়ে শোচনীয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ এইসব দেশের অর্থনৈতিক উন্নয়ন জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। ধূমপান ও অস্বাস্থ্যকর খাবারকেও বায়ু দূষণের সমতুল্য বলে মনে করা হয়। নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্ব জলবায়ু সম্মেলন COP26-এ এই বিষয়ে শক্ত দিক নির্দেশনা থাকবে বলে আশা করছে WHO। বাংলাদেশের শিক্ষার্থীদের আরও বেশি বৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর এবং রাশিয়া হাউসের পরিচালক ম্যাক্সিম দুব্রোখতভ। এই বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি বাড়াচ্ছে দেশটি। আন্তর্জাতিক সাংবাদিকদের সংহতি দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে রাশিয়া হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এ সময় ম্যাক্সিম দুব্রোখতভ আরও জানান, বাংলাদেশের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপনে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করবে রাশিয়া হাউস। রাজধানীর ধানমন্ডির 27-এ উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের জনপ্রিয় স্পোর্টস ফ্যাশন ব্র্যান্ড পুমার ফ্ল্যাগশিপ স্টোর। বাংলাদেশের ভক্তদের জন্য রবীন্দ্র সরোবরে ফ্যানাটিক ওয়াল স্থাপন করেছে পুমা। এতে ফুটে উঠেছে সরোবরের 8 নম্বর ব্রিজ সহ ধানমন্ডির জনপ্রিয় সব স্থাপনা। 25 সেপ্টেম্বর পর্যন্ত ফ্যানাটিক ওয়ালটি সবার জন্য প্রদর্শিত হবে। পুমা ফ্যানাটিক ওয়ালের সাথে চলছে সেলফি কন্টেস্টও, যাতে অংশ নিয়ে জিতলে পুমার ধানমন্ডি 27 ফ্ল্যাগশিপ স্টোরে কেনাকাটায় পাওয়া যাবে ডিসকাউন্ট কুপন। নতুন এই স্টোরে স্পোর্টস স্টাইল এবং রানিং, ট্রেনিং ও ফিটনেস লাইন আপ সহ পুমার সব পণ্যই পাবেন ক্রেতারা। চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষ উৎসবের অংশ হিসেবে শিশুদের জন্য ড্রিমল্যান্ড চায়না শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ঢাকায় চীনের দূতাবাসের সঙ্গে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টার BCFC 20তম এই প্রতিযোগিতার আয়োজন করে। দুপুরে বাড্ডায় BCFC কার্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি SM কামালউদ্দিন। এ সময় BCFC সহসভাপতি প্রফেসর আব্দুল মতিন তালুকদার ও জুরি বোর্ডের সদস্য আবু সালে টিটু এবং সাধারণ সম্পাদক HM জাহাঙ্গীর আলম রানা উপস্থিত ছিলেন। এবারে পাটেক্স খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বিসিবির প্রধান নির্বাচন কমিশন। আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা, ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি এবং অন্যান্য প্রতিনিধি এই 3 ক্যাটাগরিতে 171 জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই ভোটাররা আগামী 7 অক্টোবর প্রথম ক্যাটাগরি থেকে 10 জন, দ্বিতীয় ক্যাটাগরি থেকে 12 জন এবং তৃতীয় ক্যাটাগরি থেকে 1 জন পরিচালক নির্বাচিত করবেন। শুক্রবার সকাল থেকে বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে।
নতুন কোচ অস্কার ব্রুজেনের অধীনে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলার সুযোগ এলিটা কিংসলের। লাল সবুজের জার্সিতে খেলে বাংলাদেশকে সাফল্য এনে দিতে চাইছেন তিনি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। সাব চ্যাম্পিয়নশিপে ক্রমাগত ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে এবার স্প্যানিশ তিকিতাকার শরণ নিয়েছে বাংলাদেশ। তাই ইংলিশ কোচ জেমিটেকে পাল্টে দলের দায়িত্ব দেয়া হয়েছে অস্কার ব্রুজনকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দলকে কয়েক ভাগে ভাগ করে বিভিন্ন কৌশল অনুশীলন করাচ্ছেন তিনি। জামাল ভুঁইয়ারাও মনোযোগী ছাত্রের মতো রপ্ত করায় মগ্ন সেই সব কৌশল। গত 3 বছরে ক্লাব ফুটবলে বসুন্ধরা কিংসকে সেরা দলে পরিণত করেন স্প্যানিশ অস্কার ব্রুজন। জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই তার দলের, বসুন্ধরারই আছেন 10 জন। স্বাভাবিকভাবেই ফুটবলারদের সঙ্গে কোচের বোঝাপড়াটাও চমৎকার। সবার ফিটনেস প্রায় একই রকম মনে হয়েছে। আমরা ফিটনেসের বিষয়টি পরিমাপ করেছি। আগামীকাল প্যারামিটার দেখে বলা যাবে। অনুশীলন ম্যাচ খেলতে পারলে ভালো হতো, তবে সময় নেই। তারা ম্যাচের মধ্যেই ছিল, তাই অনুশীলন ম্যাচ নিয়ে কোনো সমস্যা হবে না। লাল সবুজের জার্সিতে খেলার ইচ্ছে বাস্তবায়নে নাইজেরিয়ান এলিটা কিংসলে এখন বাংলাদেশের পাসপোর্টধারী। যদিও ফিফা থেকে মেলেনি বাংলাদেশের জার্সিতে খেলার অনুমোদন, তবে এই ফরওয়ার্ড তৈরি হচ্ছেন তার উপর আস্থার প্রতিদান দেওয়ার জন্য। নতুন দেশ, নতুন জার্সি, খেলার অপেক্ষায় রোমাঞ্চিত আমি। আশা করি ভালো কিছুই হবে। ঢাকা আবাহনীর হৃদয়কে নেয় জাতীয় দলের সদস্য সংখ্যা বেড়ে হলো 27 জনে। সাব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালদ্বীপে যাওয়ার আগে বাংলাদেশ অনুশীলন করবে আরও 4 দিন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেরপুরে মুজিব জন্ম শতবর্ষ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রৌহা ইউনিয়ন জয় পেয়েছে। টাইব্রেকারে হারায় তারা গাজীর খামার ইউনিয়নকে। টুর্নামেন্টের সদর উপজেলার 14টি ইউনিয়ন দল অংশ নিচ্ছে। এর আগে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। এ সময় জেলা প্রশাসক মমিনুর রশিদ ও পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। মানিকগঞ্জে করোনা উপসর্গে এক স্কুল ছাত্রীর মৃত্যু, এলাকায় আতঙ্ক। ছয় দিনের মধ্যে 1 কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার নতুন উদ্যোগ। বিমানবন্দরে বসানো হচ্ছে 12টি RT-PCR ল্যাব। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে আন্তর্জাতিক শক্তির নিষ্ক্রিয়তায় মর্মাহত বাংলাদেশ, নিউ ইয়র্কে বললেন প্রধানমন্ত্রী। এবং নির্ধারিত সময়ের পর ভিআইপি গ্রাহককে টাকা দেয় বলতে 19 কোটি টাকার গরমিল, বলছে ইউনিয়ন ব্যাংক। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।